বলেই নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আমার বেডের এক সাইডে একটা মেয়ে মাথা রেখে ঘুমিয়ে আছে। চুলের কারণে ওর মুখ দেখা যাচ্ছে না। মাথাটা এত ব্যথা করছে কি বলবো। পানি পিপাসাও পেয়েছে, তাই মেয়েটাকে ডাক দিলাম। এক্সকিউজ মি, শুনতে পারছেন? হ্যালো মিস, শুনছেন আমার কথা? আমার না খুব পানি পিপাসা পেয়েছে, একটু পানি দিতে পারবেন আমাকে? হঠাৎই ঘুমের ঘুরে জাঙ্কুকের ডাক শুনে ধরফরিয়ে উঠলাম। ও পানি চাইছে। আমি তাড়াতাড়ি এক গ্লাস পানি ঢেলে ওকে খাওয়াতে যাব, কিন্তু ও নিজেই পানির গ্লাস হাতে নিয়ে খেতে লাগলো। হঠাৎই ওর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আচ্ছা, আমার বাবা মা কোথায়? আর আয়ু, আয়ু কোথায়? কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো আয়ুকে বিয়ে করতে যাচ্ছিলাম, হঠাৎই আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। প্লিজ আয়ুকে ডাক দাও। আর আমার বাবা মা কোথায়? আর তুমি বা এখানে কি করছো? তোমাকে না ঢাকা পাঠিয়ে দিয়েছিলাম, সেই মেয়েটা না তুমি? কি যেন নাম, ইস মনে পড়ছে না। ও হ্যাঁ, তেয়াং। তে, তাই তো। তে প্লিজ আয়ুকে একটু আসতে বলো, আর আমাকে বাবা মার কাছে নিয়ে চলো। কথাগুলো বলতেই জাঙ্কুক বেড থেকে ওঠার চেষ্টা করে। জাঙ্কুক, উঠো না। তোমার বাবা মা সেই 2 বছর আগে অ্যাক্সিডেন্টেই মারা গেছে। আর আয়ুকে তা আমি চিনি না, তবে আজকের অ্যাক্সিডেন্টে দাদা স্পট ডেড হয়েছে। তে আস্তে করে জাঙ্কুকের হাত ধরে বসে। জাঙ্কুকের হাত এক ঝটকায় ছাড়িয়ে দিয়ে বলল, কি ফালতু কথা বলছো? কিসের 2 বছর আগে বাবা মা মারা গেছে? তুমি বুঝছো না কেন? আমার আজকে বিয়ে করার কথা। আমার টিয়া পাখি অপেক্ষা করছে আমার জন্য। তুমি সরো তো, আমাকে ওদের কাছে যেতে দাও। এত চিৎকারের কারণে ডাক্তার চলে আসলো। আমি আস্তে ডাক্তারের উদ্দেশ্যে বললাম ওকে একটা ঘুমের ইনজেকশন দিয়ে দিতে, নাহলে আরো সমস্যা হবে। ডাক্তার তাই করলো। কয়েকজন জাঙ্কুককে ধরার পর ডাক্তার ইনজেকশন পুশ করে দিল। তারপর আমাকে জলদি ওনার সাথে কেবিনে দেখা করার কথা বলে চলে গেলেন। আমি ডাক্তারের কাছে গিয়ে জানলাম জাঙ্কুকের এই 2 বছরের কন্ডিশনের কথা। ডাক্তার আমাকে ওকে যে ডাক্তারকে দেখাতাম, মানে ডাক্তার ইউনহু, তার শরণাপন্ন হতে বললেন জলদি, কারণ উনি মেডিসিনের ডাক্তার, তাই জাঙ্কুকের ব্যাপারে কিছুই বলতে পারবেন না। তাই আমি ডাক্তার ইউনহুকে কল করে জাঙ্কুকের আপডেট দিলাম। উনি এই কথা শুনে জলদি কিছু টেস্ট করাতে বললেন। রাত 10টার দিকে উনি এসে দেখবেন জাঙ্কুকের অবস্থা। এই হাসপাতালে আমার তেমন কাউকে চেনা জানা নেই, তাও অনেক রিকোয়েস্ট করে টেস্টের রিপোর্ট আজকের মধ্যে বের করানোর ব্যবস্থা করতে হবে। জাঙ্কু ঘুমে থাকা অবস্থাতেই ওর টেস্ট করানো হলো। রিপোর্টগুলো আজকে দিতে চান না হাসপাতাল থেকে, কিন্তু ডাক্তার ইউনহু স্যার এসে নিজেই রিপোর্টগুলো নিলেন। জাঙ্কুকের রিপোর্টে চেক করে উনি জানালেন জাঙ্কুকের আগের সব কথা মনে পড়েছে, কিন্তু 2 বছরের কথা ভুলে গেছে। ইভেন আমাকেও ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ বিয়েটা যেহেতু ওই সময়ের মধ্যেই হয়েছে। আমাকে বারবার বললেন যাতে ওকে কিছু মনে করানোর চেষ্টা না করি, এতে ওর ব্রেন হ্যামারেজ হতে পারে, এর ফলে ও কোমায় চলে যেতে পারে। জাঙ্কুক হঠাৎই ঘুম থেকে উঠে গেল। ও খুবই স্পষ্ট এবং স্বাভাবিক মানুষের মতো ডাক্তারের সাথে কথা বলতে লাগলো। ডাক্তার, আমার অবস্থা কেমন দেখছেন? হ্যাঁ অবশ্যই ভালো, তবে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার এই 2 বছরের কিছুই মনে নেই, তবে জোর দিয়ে মনে করতেও যাবেন না। আপনি ফুল রেস্টে থাকবেন, আর প্লিজ কিছুদিন রুটিন চেক আপ করিয়ে নেবেন। সিরিয়াসলি 2 বছর কেটে গেছে? তার মানে তে সত্যি বলেছে? আপনি তেয়াংকে মনে রেখেছেন তাহলে? আমি তো ভাবলাম 2 বছরের সব স্মৃতি ভুলে গেছেন। না, ওর সাথে তো আমার অনেক আগেই পরিচয় ছিল। তা আপনি চট্টগ্রামের কোন হাসপাতালের ডাক্তার? আমি তো চট্টগ্রামের ডাক্তার না, ঢাকার ডাক্তার। তাহলে ঢাকা থেকে আপনি এত দূরে আমাকে দেখতে এসেছেন? তাই তো বলি, আপনাকে চিনতে পারলাম না কেন। আমি তো চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের এমডি অ্যান্ড ফিজিওথেরাপিস্ট। ডাক্তার ইউনহু একটু অবাক হয়ে বলল, আমি চট্টগ্রাম আসিনি, বরং আপনিই ঢাকাতে আছেন। আর আপনি ডাক্তার? জি। আচ্ছা, আমি চেক আপ করিয়ে নিব। চলে যাওয়ার আগে ডাক্তার ইউনহু বললেন, তে তুমি তো আছো, ওনার খেয়াল রেখো। কিছু হলে সাথে সাথে আমাকে খবর দিবে। আর আপনার 2 বছর আগের ঘটনার জন্য প্লিজ নিজেকে কন্ট্রোল হারা করবেন না। ব্রেনকে যতটা পারেন টেনশন থেকে দূরে রাখবেন। আর কিছু দরকার হলে তেকে বলবেন, যেহেতু আপনার সাথেই থাকবে ও। আসি মিস্টার জাঙ্কুক, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর তে, তুমিও নিজের যত্ন নিও। থ্যাঙ্কস ডক্টর। জাঙ্কুক আর ইউনহু হ্যান্ডশেক করলো একে অপরের সাথে। ডাক্তার যেতেই জাঙ্কুক প্রশ্নের বন্যা বয়ে দিল। মাথা ব্যথা করছে, এর উপর এত প্যান ভালো লাগে না, কিন্তু কিছু বলতেও পারছি না। ওর বাবা মামুনি দাদার খবর না নিয়ে শুধু আয়ু আয়ু করছে। এখানে যে বেটা তুই বিয়ে করে এত কিছু করে বসে আছিস, স্বামীর অধিকারটাও ছাড়িস নাই পাগল থাকা সত্ত্বেও। আর ভালো হতে না হতে ওই আরেকজনের জন্য প্রশ্ন করতে করতে আমার অবস্থা খারাপ করে দিচ্ছিস। শালা,
জাঙ্কুক দাদা আর পৃথিবীতে নেই, ওনার দাফনের ব্যবস্থা করতে হবে। জাঙ্কুক কৌতূহল নিয়ে বলল, আমি তো ভুলেই গেছি। আচ্ছা, তোমার আর আমাদের একসাথে অ্যাক্সিডেন্ট হলো কি করে? তোমার মাথাতেও তো ব্যান্ডেজ করা দেখছি। আসলে গত 2 মাস যাবত তোমার দেখাশোনার জন্য দাদা আমাকে রেখেছেন। আজকে তোমাকে ডাক্তার দেখানোর জন্য যাচ্ছিলাম, আর হঠাৎ এসব হয়ে গেল। তারপর জাঙ্কুক আর কিছুই জিজ্ঞেস করেনি, কোনো রকম গিয়ে দাদার দাফনের ব্যবস্থা করে আসলো। ওকে আরো 2 দিন হাসপাতালে রাখা হলো। এই ফাঁকে আমি বাসায় এসে আমার যাবতীয় জিনিসপত্র অন্য রুমে শিফট করে দিয়েছি। কাজের সকল লোকদের বলেছি আমাদের বিয়ের কথা যেন জাঙ্কুককে না বলে। জাঙ্কুক সুস্থ হওয়ার কথা শুনে সবাই খুশি হলেও আমাদের বিয়ের কথা লুকানো নিয়ে তাদের মন খারাপ হয়েছে খুব, কারণ তারা দেখেছে আমি কত কষ্ট আর অত্যাচার সহ্য করে ওর সাথে ছিলাম। যাই হোক, পুরনো কথা বাদ দেই। ওর ঘর গুছিয়ে বের হওয়ার সময় আমার চিৎকার করে কান্না আসছে। আমাকে পাগলটা যেমন ভাবেই হোক ভালোবাসা দিত, এখন যে আমাকে চিনলে ওয়াইফ হিসেবে চেনে না। কালকে বিকেলে একটা ঝাড়ি মেরেছে জাঙ্কুক বলে ডাকি বলে। তার মতে আমি অনেক ছোট হয়ে ওর নাম ধরে ডাকছি, এটা ওর পছন্দ না। যাতে ভাইয়া বলি এমনটা বলতে বলেছে। নিজের স্বামীকে ভাইয়া বলাটা খুব জঘন্য ও বিরক্তিকর বিষয়। যাই হোক, আপাতত সরে থাকাই শ্রেয়। কিন্তু এই ছেলে যদি আয়ুর খোঁজে যায়, এর খবর আছে। আমি আবার এত ভালো না নিজের স্বামীর ভালোবাসার জন্য, তার ভালো থাকার জন্য তাকে স্যাক্রিফাইস করব, মেরে ঠ্যাং ভেঙে দেব। আফটার অল আমি ওর বিয়ে করা পুরো অধিকার প্রাপ্ত বউ, কোনো স্টার জলসা বা স্টার প্লাসের নায়িকা না। আমার জিনিসের ভাগ সহজে ছাড়ছি না। ওই আইওর লাইফে ব্যাক করতে চাইলে আমি ওর সত্যটা লুকিয়ে রাখবো না, জাঙ্কুককে সব সত্যি বলে দেব। একদম স্ত্রীর অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, আগে জাঙ্কুককে নিয়ে আসি। বাসা থেকে রেডি হয়ে হাসপাতালে গেলাম জাঙ্কুককে বাড়িতে ফিরিয়ে আনার উদ্দেশ্যে। ওর ডিসচার্জ করিয়ে ওকে নিয়ে বাসায় চলে আসলাম। ও এসে ডাইনিং রুমে বসলো। একজন এসে আমাদের পানি দিল, ও পানি নিয়ে খাচ্ছে। আমারও পিপাসা লাগলো, তাই পানির গ্লাস নিয়ে খেতে লাগলাম। হঠাৎ ওর কথা শুনে পানি মুখ থেকে বেরিয়ে ওর উপরেই পড়ে গেল। আমার চট্টগ্রাম যাওয়ার ব্যবস্থা করো তো তে, আমি আমার আয়ুর খবর নিতে যাব। জাঙ্কুকের মুখে কথা শুনে মুখের সব পানি ওর উপরে ফেলে দিলাম। এটা কি করলা তুমি? সরি, তাড়াহুড়ো করে টিস্যু দিয়ে ওর মুখ পরিষ্কার করতে লাগলাম। এমন বিহেভ করছে কেন? আগে অসুস্থ ছিলাম খেয়াল রেখেছো, এখন আমি পুরোপুরি সুস্থ, তাই এত কেয়ার করতে হবে না। আমার কাজ আমি করতে পারবো। আমার রুম কোনটা দেখিয়ে দাও, আমি ফ্রেশ হব। বাড়ির মেয়েটকে ডেকে বললাম ওনাকে ওনার রুম দেখিয়ে আসো। মেজাজটা গরম হয়ে গেল। ফাজিল বজ্জাত পোলা, ব্যবহার দেখলে মন চায় কচু গাছের সাথে গিয়ে ফাঁসি দেই। একে তো আমার বউ হিসেবে ভুলেছে, আবার আগের প্রেমিকার খবর নিতে চট্টগ্রাম যাবে, তার ব্যবস্থা নাকি আমাকেই করতে হবে। হারামি জামাই, রাগে কি যে করতে মন চাইছে কি আর বলবো। উফ, বিরক্ত। কুল তে কুল, এত হাইপার হতে নেই, নাহলে আবার প্রেসার বেড়ে যাবে। এক কাজ করি, শাওয়ার নিয়ে নেই, তাহলে মাথাটা একটু ঠান্ডা হবে। এখন যদিও সন্ধ্যা 7টা বাজে, শাওয়ার নিলে শরীর না খারাপ করে। যা হবে দেখা যাবে। এখন যে আগে মাথা ঠান্ডা করি, না হলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলতে পারি। ছোট সাহেব চলেন আপনারে রুমে দিয়ে আসি। হ্যাঁ চলুন। মেয়েরা আমাকে রুমে দিয়ে গেল। চট্টগ্রামের বাড়ি রেখে এখানে বাড়ি কেনার কি দরকার ছিল? তবে এটাও খুব সুন্দর। আমি তো ভাবলাম আমি মানসিক রোগী ছিলাম বলে রুমের অবস্থা খারাপ হবে। এখন থেকে খুব সুন্দর করে গোছানো। বাইরে থেকে আসছি তাই ভাবলাম শাওয়ার নিব। আলমারি খুলে দেখি সব গেঞ্জি, পাজামা আর ট্রাউজার। ভালো শার্ট বা প্যান্ট নেই। আমি চট্টগ্রাম যাব কিভাবে? এগুলো পরে যাওয়া পসিবল না। তে তো আমার দেখাশোনা করতো, ওর কাছ থেকে জিজ্ঞেস করে গিয়ে। আমি নিচে নেমে দেখি মেয়েটা একজনের সাথে কথা বলছে। এই শোনো, তে রুমটা কোথায়? ছোট সাহেব কিছু লাগবো আমারে বলেন, আমি ব্যবস্থা করে দিতাছি। আমার দেখাশোনা কে করতো, তুমি নাকি? না ছোট সাহেব, আপনার দেখাশোনা তো করতো ছোট আফায়। ছোট আপা আবার কে? আগে তো দাদা করতো, গত 2 মাস যাবত তে আপামনি করতেছে। তাহলে তার রুমটা কোন দিকে সেটা বলো। ওই যে দক্ষিণ দিকের রুমটাতে আজকে থেকে আফায় থাকবো। কেন? আগে কোথায় থাকতো? তখন তো আপনার। চুপ হয়ে গেল মেয়েট। আমার কি? আপনার পাশের রুমে থাকতো আর কি। ও আচ্ছা। তারপর আমি তের রুমে গেলাম। অনেকক্ষণ গেট টোকা দিয়েও গেট খোলেনি। আমি অবশ্য কারো পারমিশন ছাড়া রুমে যাই না, কিন্তু আমার জামার দরকার, তাই ওর সাথে কথা বলতেই হবে। রুমে ঢুকে দেখি ও রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ হচ্ছে, তার মানে ও ওয়াশরুমে আছে। আমি ভাবলাম এখন যাই পরে কথা বলবো। হঠাৎই ও বের হয়ে আসতে ওর সাথে চোখাচোখি হয়ে গেল। ওর দিকে খেয়াল করে দেখি ভেজা চুলগুলো মুছতে মুছতে বের হচ্ছে।
দেখতে খুব স্নিগ্ধ লাগছে। আমাকে দেখেও না দেখার ভান করে বারান্দার দিকে চলে গেল। ওকে দেখে কিছুক্ষণের জন্য আমার হার্ট যেন বিট করাই বন্ধ করে দিল। জাংকুক, কন্ট্রোল ইয়োরসেলফ। পরনারীর দিকে নজর দিতে হয় না। তুই আয়ুকে ভালোবাসিস, তুই অন্য কোনো মেয়ের দিকে এভাবে তাকাতে পারিস না। এসব ভাবছিলাম, হঠাৎই তের কথায় হুঁশ আসলো। কি লাগবে জলদি বলুন। তুমি জানলে কি করে আমার কিছু লাগবে? সেটা বড় কথা না, বলে ফেলুন কি জন্য এসেছেন। আমার কি কোনো ভালো শার্ট প্যান্ট নেই নাকি এই বাড়িতে? না মনে হয়, যেই দুইটা ছিল একটা অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে। আরেকটা আরেকটা কোথায়? কি করে বলবো, আপনার সাথে দুষ্টুমি করতে গিয়ে আমি রাগে ছিঁড়ে ফেলেছি। ছিঁড়ে গেছে ওটা। হঠাৎ জামা কাপড় নিয়ে পড়লেন কেন? কালকে সকালে চট্টগ্রামে যাব। এসব গেঞ্জি ট্রাউজার পরে তার যাওয়া পসিবল না। জামার দরকার আছে। তুমি এক কাজ করো, জলদি রেডি হও, আমি এখনই শপিং করতে যাব। বলে তেকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে নিজের রুমে চলে আসলাম। আর কিছুক্ষণ ওর সামনে থাকা অসম্ভব। এতটা আকর্ষণ ফিল করছিলাম ওর প্রতি, মন চাইছিল ওর চুলগুলো আমিই মুছিয়ে দেই আর নিজের বাহু ধরে আবদ্ধ করে রাখি। ছি জাঙ্কু, তুই এতটা নির্লজ্জ কি করে হলি? তোর চরিত্রে ঝামেলা কবে থেকে দেখা দিল? এসব কি ভাবছিস তুই মনে মনে? মানসিক রোগী হওয়ার সাথে সাথে কি ক্যারেক্টারের প্রবলেম হয়ে গেছে নাকি? ওকে নিয়ে আর ভাববি না, আইও এটা জানলে কষ্ট পাবে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। ক্যাবিনেটে একটা পাঞ্জাবি দেখতে পেলে ওইটাই পরে নিলাম। পাঞ্জাবিটা অনেক সুন্দর, যে কিনেছে তার পছন্দ খুব ভালো বলতে হবে। চুলগুলো এত ছোট করে কে কেটেছে, আর দাড়িগুলো কেমন হয়ে আছে। আমি নিচে এসে দেখি তে এখনো বের হয়নি, তাই ভাবলাম মেয়েডকে পাঠিয়ে ডেকে আনবো, কিন্তু আশেপাশে মেয়েডও নেই, তাই নিজেই ওকে ডাকতে গেলাম। গিয়ে দেখি আয়নার সামনে দাঁড়িয়ে কি জানি বিড়বিড় করছে আর ঠোঁটে লিপ বাম দিচ্ছে। কি হলো, এত সময় লাগে? জলদি করো, অনেক রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ চলুন, আমি রেডি। বাহ, আপনাকে তো পাঞ্জাবিটাতে খুব সুন্দর মানিয়েছে। আমি যখন এটা কিনেছিলাম ভেবেছিলাম শরীরে বেশ ফিট হয়ে যাবে, এখন দেখছি হ্যাঁ খুব সুন্দর মানিয়েছে। আমার কথা শুনে ওনার কোনো রিয়াকশন ছিল না, জাস্ট বলল চলো, দেরি হয়ে যাচ্ছে। আমিও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। আমি মেইন গেটে তালা মেরে দারোয়ানকে বাড়ি দেখাশোনা করার কথা বলে বাইরে চলে আসলাম। অ্যাক্সিডেন্টের জন্য আমাদের গাড়ির হালুয়া টাইট, তাই একটা রিক্সা নিলাম। ওয়ারিং আরং আউটলেটে চলে গেলাম। তারপর আমি বসে থাকলাম আর উনি প্রায় 1 ঘন্টা লাগিয়ে 5টা শার্ট আর 4টা প্যান্ট কিনে আনলেন। তারপর আমরা চলে আসলাম। রাতে খাওয়ার সময় জানালেন সকালে চট্টগ্রাম যাবেন। আমিও যাব বলতেই বারণ করলেন, কিন্তু বার কয়েক বলতেই রাজি হলেন সাথে নেয়ার জন্য। আমি ডিনারের পরে সে ব্যাগ গুছিয়ে নিলাম। পুরো 5 বছর পর চট্টগ্রাম যাচ্ছি। আমার জন্ম চট্টগ্রামে, জীবনের 15টা বছর সেই জায়গায় কাটিয়ে এসেছি। সেবার যখন আমার সামনে আমার সৎ বাবা আর যার সাথে বিয়ে দেওয়ার জন্য কাজী অফিসে যাওয়ার পথে তাদের আমার সামনেই একাধারে গুলি করতে থাকেন, আমি যেন হতভম্ব হয়ে গেছিলাম। কি নির্মম ভাবে এক একজনকে গুলি করেছিল। তারপর তারা আমাকে সাথে নিয়ে যায় নিজেদের আকাঙ্ক্ষা মেটানোর জন্য, কিন্তু জাঙ্কুক তখন পুলিশ নিয়ে আসে, ওদের পুলিশে ধরিয়ে দেয় আর আমাকে সামলে নেয় ছোট্ট বাচ্চাদের মতো করে। আমাকে ওইখান থেকে এনে ও ঢাকা বাসে উঠিয়ে দিয়েছিল, যদিও নিজে দিয়ে আসতো, কিন্তু আমি নিষেধ করেছিলাম। জামাগুলো গোছাতে গোছাতে এসবই ভাবছিলাম, হঠাৎ জাঙ্কুকের চিৎকার শুনতে পেলাম। ওরে আল্লাহ, আবার ডাকে কেন এই ছেলেটা? আমি দৌড়ে উপরে চলে গেলাম। যাওয়ার সময় পায়ে একটু ব্যথাও পেয়েছি। গিয়ে জানতে পারলাম তার জিনিস কিছুই খুঁজে পাচ্ছে না। ব্যাগ গুছাবি কি করে? আমি ওনার একটা শার্ট একটা প্যান্ট বাইরে রেখে নিজে ব্যাগ গুছিয়ে দিলাম। তারপর আবার নিচে চলে আসলাম আমার রুমে। সকালে ঘুম থেকে উঠেই যাবতীয় সকল কাজকর্ম সেরে একটা সিএনজি নিয়ে দুজনে কমলাপুর স্টেশনে চলে গেলাম। ট্রেনের টিকিট কেটে তারপর ট্রেনে উঠলাম। আমাদের দুজনের সিট আগে পিছে কিনেছে জাঙ্কুক। আমার সাথে বসলে ঠোসা পড়বে অসভ্যটায়। ট্রেনে উঠতেই দেখলাম আমার পাশে একটা ছেলের জায়গা। ছেলেটাও এসে বসে পড়লো। জাঙ্কুকের সাথেও একটা ছেলে বসা। ঠিক আছে, এটা প্রবলেম না। প্রবলেম হলো আমার পাশের ছেলেটা খুবই বিরক্তকর লোক। সিগারেট খাচ্ছে, খা, ধোয়া আমার মুখের সামনে ছাড়ছে কেন? আর বারবার আমার পাশে ঘেঁষে বসছে, শরীরে টাচ করতে চাইছে। এত বিরক্ত লাগছে যা বলার বাইরে। আমি ইচ্ছে করে সিট আগে পিছিয়ে নিয়েছি, নাহলে এতটা পথ ওর পাশে বসে যাওয়াটা পসিবল না। কিন্তু ও যেহেতু আমার সামনের সিটে, তাই ওকে দেখতে আমার অসুবিধা হচ্ছে না। ওর পাশের ছেলেটা বারবার ওর ক্লোজ হওয়ার চেষ্টা করছে। সিগারেট খেয়ে ধোয়া তেল মুখে ছাড়ছে। হঠাৎই দাঁড়িয়ে গেল, খুব রাগ নিয়ে আমার দিকে তাকালো। মনে হলো এতক্ষণ উত্তপ্ত আমিই করেছি। কিছুক্ষণের জন্য ওকে দেখে ভরকে গেলাম। হঠাৎই খুব জোরে চিৎকার দিয়ে উঠলো।
আমি তো হতভম্ব হয়ে গেলাম। এত জোরে চিৎকারের কারণে সবাই আমার দিকে তাকালো। টিটি এসে জিজ্ঞেস করলো এমন চিৎকার করছি কেন। আমি চুপ থাকলাম কিছুক্ষণ, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করলাম। মন চাইলো তাই চিৎকার করলাম। দেখলাম কি কত জোরে চিৎকার করতে পারি আমি। টিটি এই কথা শুনে বিরক্ত হয়ে বিড়বিড় করতে করতে চলে গেল। এই শুন, খবরদার যদি আমাকে আবার জ্বালাতন করিস, দেখ এর পেছনে লাগতে আসবি না। পাবলিকের মার খাইতে না চাইলে চুপচাপ থাক, নয়তো এর পরের চিৎকারটা সবাইকে তোর মৃত্যুর সংবাদ জানিয়ে দেব, বুঝলি? আস্তে করে ওই ছেলেটার উদ্দেশ্যে বলে সোজা হয়ে দাঁড়ালাম। তারপর জাঙ্কুকের দিকে খুব ক্রোধ নিয়ে তাকিয়ে কিছুক্ষণ পর ট্রেনের গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। বুঝলাম ওকে ভুলে গেছিস, তাই বলে একটা মেয়ে মানুষকে এমন ভাবে ট্রিট করবি? অসহ্য লোক। মন চাইতেছে তোরে ঘন্টা খানেক পেটাই। এক তো 3 দিন ধরে রাতে ঘুম হয় না। ওকে জড়িয়ে ধরার অভ্যাস হয়ে গেছে, তাই না ধরে ঘুম ঠিক মতো আসতেছে না। তার উপর কোথাও ট্রাভেল করতে গেলে খুব ঘুম পায়, আর সেই জায়গাতে ঘুমাতে পারছি না। আমার ছেলেটার মতিগতি ভালো ঠিকছে না। ঘুমালে যদি উল্টাপাল্টা কিছু করে বা কোথাও টাচ করে তখন কি করব? আর জামাই পাইছি একটা, তার কোনো মাথা ব্যথাই নেই। ও সে তো ভুলেই গেছে আমাকে। এত জোরে চিৎকার করলাম, একবার জিজ্ঞেসও করলো না কেন চিৎকার করছি। এসব ভাবতেই চোখের অশ্রুগুলো আপনা আপনি বেরিয়ে আসতে লাগলো। হঠাৎই জাঙ্কুকের কথায় ওর দিকে তাকালাম। এখানে এসে কান্না করছো কেন? তাতে তোমার কি? আমি কান্না করলে কি বা হাসলেই বা কি? বলে তো আরো ভালো, তুমি শান্তিতে থাকতে পারবা। বলে ওখান থেকে আসতে নিব, হঠাৎই জাঙ্কুক আমাকে টেনে ওর সাথে চেপে ধরলো। আমি যেন আকাশ থেকে পড়লাম। খবরদার যদি আর কোনোদিন তোমার মুখে মৃত্যুর কথা শুনি তো তোমার খবর আছে। আর খবরদার দ্বিতীয়বার আমার সাথে রাগ দেখিয়ে কথা বলবে না, আর ক্রোধ নিয়ে তাকাবে না, মনে থাকে জানো। তারপর ওর হাত ধরে এনে আমার পাশের সিটে বসিয়ে দিলাম। আমার পাশের জনকে সামনে বসতে বললে উনি রাজি হয়ে সামনে চলে যায়। তখন হঠাৎই ওর মৃত্যুর কথা শুনে কেন জানি না মাথা গরম হয়ে গেছিল। ওকে নিজের সাথে চেপে ধরতে বুকে শান্তি খেলে গেল। ওর দিকে তাকিয়ে দেখি ও সিটে হেলান দিয়ে ঘুম। কি যে কিউট লাগছে। হলুদ কালার 3 পিস পরা, তার উপর রোদের আলো কিছুক্ষণ পর পর ওর মুখে পড়তে মুখের সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে। আমারও ঘুম পাচ্ছে। ওকে দেখতে দেখতে কখন ঘুমিয়েছি খেয়াল নেই। প্রায় কয়েক ঘন্টা পর উঠে দেখি আমি ওর কাঁধে মাথা রেখে ওর হাত জড়িয়ে ঘুমাচ্ছি, আর ও মোবাইলে হেডফোন কানে লাগিয়ে বাইরে তাকিয়ে আছে। হঠাৎই ওর গালের মধ্যে আমার চোখ গেল। ছোট একটা বাইটের দাগ স্পষ্ট, কেমন লালচে হয়ে আছে। এটা তো লাভ বাইট। ওকে কি আবার লাভ বাইট দিল? আমি আস্তে করে সরে বসলাম, ওর হাত ছেড়ে সোজা হয়ে গেলাম। হঠাৎই মেজাজটা তুখর হয়ে গেল। মন চাইছে এই মেয়েটার 12টা বাজাই। এত ছোট বয়সে বয়ফ্রেন্ড আছে, আবার সে লাভ বাইটও দিয়েছে, তাও আবার গলার মধ্যে। ওর দিকে ভালো মতন পর্যবেক্ষণ করে দেখতে লাগলাম। ওর হাতের দিকে তাকিয়ে দেখি অনেকটা জায়গা জুড়ে একটা কালচে দাগ হয়ে আছে। হঠাৎই জাঙ্কুক আমার হাত টেনে কামড়ের দাগ দেখিয়ে জিজ্ঞেস করলো এটা কিসের দাগ। কিভাবে বলবো এটা তোমার দেওয়া প্রথম কামড়ের দাগ, তোমার প্রথম ভালোবাসার চিহ্ন, যেটা আর কিছু না, একটা কামড়ের চিহ্ন। কিন্তু এসব কিছুই বললাম না, কিছু জিনিস না জানাই থাক। এই কথা শুনে আমার খুব রাগ হলো। এত ছোট বয়সে এত কিছু করে বেড়াচ্ছ, পরে বিপদে পড়তে যেন না হয়। বুঝলাম না কিসের কথা বলছেন। গলায় আর হাতে তোমার বয়ফ্রেন্ডের দেওয়া লাভ বাইট গুলো স্পষ্ট জানান দিচ্ছে তোমাদের মধ্যে অনেক কিছু হয়েছে। তাই বললাম ছোট বয়সে ভুল করে পরে বিপদে পড়বে আমি শিওর। আর একটা উল্টোপাল্টা কথা বলবেন না, আপনাকে ধাক্কা মেরে না হয় ট্রেন থেকে ফেলে দেবো, নয়তো আলু ভর্তা বানায় খেয়ে ফেলবো। এগুলো আমার অল্প বয়সের ভুল না, আমার হাজবেন্ডের দেওয়া ভালোবাসার চিহ্ন। আর আপনাকে আমার বিপদের কথা ভাবতে হবে না, তার জন্য আমার হাজবেন্ড আছে। তুমি ম্যারিড? হ্যাঁ। তোমার হাজবেন্ড কোথায়? আর হাজবেন্ড রেখে আমাকে দেখাশোনা করতে কেন এসেছো? আর কোনো কথার উত্তর না দিয়ে সিটে হেলান দিয়ে গানের ভলিউম বাড়িয়ে ওর কানে একটা হেডফোন গুঁজে দিয়ে আরেকটা নিজের কানে লাগিয়ে গান শুনতে লাগলাম। ওর কানে যখন হেডফোন দিচ্ছিলাম ও কেমন করে যেন তাকিয়েছিল। এই গানটা আমার অনেক প্রিয়, স্টিল উইথ ইউ। গানটার সাথে মনের খুব মিল পাই। মন চায় জাঙ্কুকে বলে আমাকে আবার তোমার সাথে আলিঙ্গন করে নাও। ভালোবাসার অভাবে ভুগছি আমি। আমরা চট্টগ্রাম পৌঁছে গেছি। চট্টগ্রামের রেওয়ানে আইয়ুদের বাড়ি। ওর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। অনেকক্ষণ যাবত দুজন চুপচাপই বসেছিলাম, কোনো কথাই বলি না। কিন্তু আমার খুবই ক্ষুধা লাগছে। এখন বিকেল 4টার কাছাকাছি, লাঞ্চ করা হয়নি। আর এরা তো তার প্রাক্তন প্রেমিকার জন্য খাবার খাওয়ার কথা ভুলেই গেছে। আচ্ছা, জাঙ্কুক কি তার প্রাক্তনকে পেলে আমাকে মেরে ফেলবে? আমার মাও তো আমার বাবাকে হত্যা করেছিল তার প্রাক্তনকে সাথে নিয়ে। আমি অবশ্য জাঙ্কুকের জন্য আমার জীবন দিতেও দ্বিধাবোধ করব না।
ভালোবাসার মানুষটির হাতে মৃত্যুটাও শান্তি। রেজওয়ান পৌঁছানোর পর আয়ুদের বাড়িতে গেলাম। দোতলা বিল্ডিং, সামনে একটা বড় বাগান, ফলের গাছ দিয়ে ভরা। আমি দেখছি আর হাসছি। জাঙ্কুক প্রায় দৌড়ে গেটের সামনে গিয়ে কড়া নাড়তে লাগলো। আরে বেটা, পাগল যখন ছিলি 2 বছর তোর সো কল্ড গার্লফ্রেন্ড কোথায় ছিল সেটা ভাবলি না? সুস্থ হতে না হতেই দৌড়ে চলে আসলি। বউকে ভুলে বেটা, গার্লফ্রেন্ডকে ভুলে না। এসব ভাবতে ভাবতেই গেটের সামনে এসে দাঁড়ালাম। একজন বৃদ্ধ মহিলা এসে গেট খুললো। জাঙ্কুককে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো। তারপর এক প্রকার টেনে ওকে বাইরে নিয়ে আসলো। তুমি এখানে কেন এসেছো? আন্টি, আমি আয়ুর খোঁজ করতে এসেছি। কোথায় আমার আয়ু? তুমি কি এখন সুস্থ হয়ে গেছো? জি আন্টি, প্লিজ বলুন না আয়ু কোথায়? দেখো বাবা, তোমার অ্যাক্সিডেন্ট যেদিন হয় ওদিন তো তোমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের পর তোমার মানসিক ভারসাম্য হারিয়ে যায়। এটা শুনে আয়ুর বাবা ওই দিনই ওর ফুফাতো ভাইয়ের সাথে ওর বিয়ে দিয়ে দেয়। আয়ু অবশ্য বিয়ে করতে চায়নি, কিন্তু ওর বাবার কথা ভেবে বিয়েটা করতে রাজি হয়ে গেছে। আপনি এসব কি বলছেন? আমার টিয়া পাখির বিয়ে হয়ে গেছে। ও তো আমাকে খুব ভালোবাসে। তাহলে আমাকে ছেড়ে ও নিশ্চয়ই খুশি না? আমি আমার টিয়া পাখিকে নিয়ে যাব, খুব দূরে নিয়ে যাব। বিশ্বাস করুন। দেখো বাবা, মানুষ পরিবর্তনশীল। প্রথমে আয়ু জংসুককে মানতে না পারলেও একটা সময় ভালোবেসে ফেলে। আর আয়ু এখন 9 মাসের অন্তঃসত্ত্বা। আর কিছুদিন পর দুজনের ভালোবাসার চিহ্নে পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হবে। এখন তুমি শুধু শুধু ওদের মাঝে এসো না প্লিজ, আমি হাত জোর করছি তোমাকে। আন্টি, আমি একটাবার ওকে দেখতে চাই। দূর থেকে একবার দেখে চলে যাব। ও এখন ঘুমিয়ে আছে, আর সাথে ওর হাজবেন্ডও আছে। আমি ওদের এখন ডাকতে চাচ্ছি না, আর আমি এটাও চাচ্ছি না ও কোনোভাবে তোমার সাথে দেখা করুক বা জানতে পারুক তুমি এখন সুস্থ হয়ে আছো, বুঝলে? ওদের সম্পর্কটা অনেক কষ্টে সুন্দর হয়েছে। ওরা অনেক কষ্টে একজন আরেকজনকে মানিয়ে নিতে পেরেছে। আমি চাচ্ছি না এখন সম্পর্কটা তোমার জন্য আবার নষ্ট হয়ে যাক। তুমি প্লিজ চলে যাও ওদের মাঝে, প্লিজ তুমি এসো না। আমি হাত জোর করছি, প্লিজ জাঙ্কুক, তুমি ওদের জীবন থেকে চলে যাও। এতক্ষণ চুপ ছিলাম। আমার না খুবই খুশি লাগছে, খুব 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 আনন্দ হচ্ছে। মনে চাইছে উড়াধুরা নাচি, কিন্তু না, এখন নাচা যাবে না। জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখের জল স্পষ্ট। ওকে টেনে টেনে ওই বাড়ি থেকে অনেক দূরে নিয়ে আসলাম। আর এই লম্বটাকে টানতে টানতে আমার ক্ষুধা যেন আরো বেড়ে গেল।